জঙ্গলের সরু পথটা ধরে সামনের দিকে এগিয়ে চলেছিলেন মিস্টার হালদার। এই জঙ্গলের প্রতিটি কোণ, প্রতিটি বড় বড় গাছ আর যেসব ছোট ছোট সরু পথ দিয়ে জঙ্গলটা ঘুরে গেছে, সবই গত 10 বছরে বেশ ভালোভাবেই চিনে নিয়েছেন তিনি। জঙ্গলটা খুব বড় নয়, মাঝারি আকারের। এই জঙ্গলে একটা রিজার্ভ ফরেস্ট তৈরি করার কথা অনেক দিন ধরেই চলছে। তবে জঙ্গলের ভেতর এখন হরিণ আছে, তাছাড়া আরও বিভিন্ন প্রাণীও রয়েছে। হরিণের সংখ্যা কম হলেও পাখির সংখ্যা এখানে বেশি। জঙ্গলের মাঝে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় জলাভূমির কারণে বছরের বিভিন্ন সময় পাখির দল এখানে আসে। এই সময়টাতেই মিস্টার হালদারের কাজ বেড়ে যায়। না হলে গোটা বছর তিনি আর ফরেস্ট বাংলো দেখাশোনার জন্য থাকা একজন কাজের লোক, তাছাড়া 2-1 ছাড়া আর কেউ থাকে না। লোকাল থানা এখান থেকে বেশি দূরে নয়। নানা প্রয়োজনে সেখান থেকে ফোর্স, এমনকি লোকজনও জোগাড় করে আনতে পারেন মিস্টার হালদার। থানার সঙ্গে তার যোগাযোগও বেশ ভালো। কিন্তু এই 2 মাস, গরমের শেষ থেকে বর্ষা শুরু হওয়া পর্যন্ত পাখিদের আগমনের জন্য প্রতি বছর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 2 করে অফিসার পাঠানো হয়। এবারেও 2 এসেছে। একজনের নাম শশধর কুণ্ডু, আরেকজন পরিমল সামন্ত। শশধর কুণ্ডুর অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু পরিমল সামন্ত বয়সে যেমন ছোট, অভিজ্ঞতাও কম। তার উপরে ছেলেটা বেশ দুরন্ত। ফরেস্ট বাংলোতে চুপ করে বসে থাকতে চায় না। বেশিরভাগ সময় জঙ্গলের মাঝে এখানে ওখানে ঘুরে বেড়ায়। জঙ্গলটা ছোট হলেও প্রায় 7 কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এই সন্ধ্যের সময় ছেলেটা যে কোথায় গেল, সেটাই ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে চলেছিলেন মিস্টার হালদার। তার পিছন পিছন চলেছে বন্য হিংস্র প্রাণীও। তবে হিংস্র বলতে এখানে শিয়াল আছে, তাছাড়া নানা প্রজাতির সাপেরও দেখা মেলে। বর্ষার সময় সাপের উপদ্রব আরও বাড়ে। একবার হাত দুটো তুলে মুখের কাছে চোঙের মতো বানিয়ে সামনের দিকে তাকিয়ে ডাকলেন মিস্টার হালদার, পরিমল, পরিমল, আরে কোথায় গেলে? একটু পরে বৃষ্টি নামবে তো পরিমল। আকাশটা বেশ কালো হয়ে এসেছে। জঙ্গলের মাঝে এই সন্ধেবেলাতেও ঠিকমতো কিছু দেখা যায় না। এদিকের পথটা বড় গভীর, তবে পায়ে চলার পথগুলো আছে বটে। কারণ মাঝে মাঝে মিস্টার হালদার তার সঙ্গে থাকা লোকটিকে নিয়ে জঙ্গলের ভেতরে আসেন। তবুও পথের মাঝে এখানে ওখানে ঝোপঝাড়ে ভরা জঙ্গল। 2 পাশে লতানো গাছগুলো বড় গাছগুলোর গায়ে এমনভাবে জড়িয়ে উঠেছে যে পথটাকে দুপাশ থেকে একেবারে ঢেকে দিয়েছে। সামনের দিক দিয়ে যদি কেউ আসে তবে ভালোভাবেই দেখা যাবে, কিন্তু পথের পাশে এই ঘন ঝোপঝাড়ে কেউ লুকিয়ে থাকলে তাকে একটুও দেখা যাবে না। মিস্টার হালদার আবার হাত দুটো তুলে ডাকতে যাবেন, ঠিক সেই সময় গোঙানির মতো একটা শব্দ তার কানে এলো। খুব কাছে কে যেন ভীষণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গোঙাচ্ছে। মুখ থেকে ঠিকমতো শব্দ বেরোচ্ছে না, হুবহু সেই রকম আওয়াজ। এই জঙ্গলটা পেরিয়ে গেলে বাউন্ডারির ওপাশে বড় জঙ্গল রয়েছে। সেখানে মাঝে মাঝে বাঘ পর্যন্ত দেখা গেছে। সুন্দরবন সংলগ্ন এই এলাকাটা মোটেই সুবিধের নয়। হরিণ এখানে তখনও ছিল না। রিজার্ভের জন্য হরিণগুলোকে পরে এনে রাখা হয়েছে। গোঙানির শব্দ শুনে মিস্টার হালদার থমকে গেলেন। তাড়াতাড়ি কাঁধ থেকে বন্দুকটা নামিয়ে নিয়ে তিনি এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখছেন। তার সঙ্গে একটা ছোট্ট টর্চ আছে, ভালোই আলো হয় সেটা থেকে। যেদিক থেকে আওয়াজটা আসছে সেই দিকে আলো ফেলবেন কি ফেলবেন না সেটা ভাবছেন। তখনই আবার শুনলেন সেই গোঙানিটা।
তার সঙ্গে একটা চেনা গলায় কেউ যেন বলছে, মিস্টার মিস্টার হালদার, মিস্টার হালদার, আমি এখানে, আমি এখানে। কথাটা এসেছে ঝোপের এক পাশ থেকে। সেই দিকে টর্চের আলো ফেলতেই মিস্টার হালদার চমকে উঠলেন। জঙ্গলের ঝোপের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পরিমল সামন্ত। তার বুকের ওপরে পাঁজরের কাছাকাছি একটা গভীর ক্ষত। এত গভীর ক্ষত এর আগেও মিস্টার হালদার দেখেছেন। বাঘের থাবায় এমন গভীর ক্ষত হয়, কিন্তু এই রিজার্ভ এলাকার জঙ্গলের মধ্যে বাঘ এলো কি করে? সুন্দরবনের ওপাশের বড় জঙ্গল থেকে বাঘ এদিকে আসতে পারে, কিন্তু সচরাচর সেটা হয় না। এত উঁচু কাঁটাতারের বেড়া পেরিয়ে এই জঙ্গলের মধ্যে বাঘের আসার কথা নয়। এই জঙ্গলের একদিকটায় শুধু খোলা রয়েছে, সেদিক দিয়ে লোকালয়ে যাওয়া যায়। থানায় কিংবা গ্রামের শেষের পথটা ধরে জঙ্গলের দিকে ঢোকা যায়, কিন্তু সেই দিক থেকে তো বাঘ আসবে না। যদিও সুন্দরবন এলাকায় কোনো কিছুই বলা যায় না, তবুও তিনি এবং তার লোকেরা সবসময় তো নজর রেখে চলেছেন। এমনকি থানার পোস্টিং এলাকার আশেপাশের লোকেরাও নজর রাখে লোকালয়ের দিকে বাঘ আছে নাকি। কই, লোকালয় তো বাঘের কথা শোনা যায়নি এর মধ্যে। এই পরিমল, কি হয়েছে বলো তো তোমার? পরিমল ভালোভাবে কথা বলতে পারে না। মিস্টার হালদার তাড়াতাড়ি করে পরিমলের দিকে এগোতেই বুঝতে পারে বুকের পাঁজরের ভেতরে যেখানে হৃৎপিণ্ড থাকে সেই জায়গাটা একেবারে রক্তাক্ত হয়ে গেছে, যেন রক্ত আর তার সঙ্গে মাংস বেরিয়ে আসছে। বেশিক্ষণ পরিমলকে এভাবে বাঁচিয়ে রাখা যাবে না। জঙ্গলের অনেকটা ভেতরের দিকে এসে পড়েছেন তিনি। এখান থেকে চিৎকার করে ফরেস্ট অফিসে থাকা শশধর কিংবা তার সবসময়ের কাজের লোক গোবিন্দ কেউ কোনো কিছুই শুনতে পাবে না। তবুও তিনি একবার তাদের নাম ধরে চিৎকার করে ডাকলেন, শশধর, গোবিন্দ, কেউ শুনতে পাচ্ছ? পরিমল তার পা চেপে ধরল। মিস্টার হালদার বুঝতে পারলেন পরিমল তাকে নিচু হতে বলছে। নিচু হতেই কানের কাছে মুখটা নিয়ে এসে পরিমল আস্তে আস্তে বলল, জঙ্গলের ভিতরে কিছু একটা দেখতে পেয়েছিলাম, আর তারপরে সেটার পিছু নিতে গিয়ে এই অবস্থা। হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে কিছু একটা ঝাঁপিয়ে পড়লো আমার গায়ের ওপর, আর তারপর ওহ, কতবার তোমায় বলেছি, কতবার বলেছি যে কোনো সময় এভাবে জঙ্গলের ভেতরে ঢুকবে না। জঙ্গল বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভেতরে মানে জঙ্গলের ভিতরে যে কি ভয়ানক রহস্য লুকিয়ে আছে সেই কথা যারা জঙ্গলে আশেপাশে থাকে তারাই জানে। ওহ, তোমায় এখন এসব কথা বলে লাভ নেই, চলো তো আমার কাঁধে ভর দিয়ে চলে এসো। পরিমল ম্লান হাসে। মৃত্যু যে সামনে চলে এসেছে সেই কথা পরিমল বুঝতে পারছে, কিন্তু তবুও এই সময়ও মস্করা করতে ছেলেটা ছাড়বে না। পরিমল আস্তে আস্তে মিস্টার হালদারকে বললেন, বাঘ কিনা জানি না, কিন্তু যেটা আমার গায়ে লাফিয়ে পড়েছিল সেটা সেটা বেশ হিংস্র কিছু। একেবারে বুকের কাছ থেকে খানিকটা মাংস তুলে নিয়েছে। আপনি আপনি আমায় এখানেই রেখে যান, আপনি চলে যান, তবে সাবধান, অন্ধকারে অন্ধকারে জঙ্গলে আর ঢুকবেন না। বলা যায় না, আমি তো মরেই যাব, হয়তো ভূত হয়ে জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াবো। পরিমল, এটা মস্করা করার সময় নয়। তোমার অনেক রক্ত বেরিয়ে গেছে, চারপাশে রক্ত ছড়িয়ে রয়েছে, দেখো একবার।
এক্ষুনি তোমায় ওহ, কিন্তু আমি কি যে করি এখন? তোমায় তো একা নিয়ে যেতেও পারবো না। তবুও মিস্টার হালদার চেষ্টা করেন। তিনি কোনো রকমে পরিমলকে তুলে কাঁধের একপাশে এমনভাবে ফেলল যাতে বুকের ক্ষত জায়গাটায় চাপ না লাগে। সেইভাবে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে খানিকটা এগোতে এগোতে একসময় তিনি স্থির হয়ে যান। পিঠের ওপর ঝুঁকে থাকা পরিমলের মুখ থেকে রক্ত বেরিয়ে এসে তার খাকি রঙের পোশাকটার একপাশটা ভিজিয়ে দিয়েছে। পরিমলের মাথাটা লুটিয়ে পড়েছে তার কাঁধের ওপর। তিনি আরেকবার পরিমলকে নাড়াবার চেষ্টা করেন, আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা তীব্র গর্জন শোনা গেল। ওটা কি? বাঘের ডাক নাকি অন্য কিছু? রিজার্ভ ফরেস্ট সংলগ্ন থানায় টেবিলের সামনের চেয়ারটায় চুপ করে বসেছিলেন পুলিশ অফিসার সুন্দর খাঁ। তার সামনে উল্টো দিকের চেয়ারে বসে রয়েছে একটি লোক। দেখেই শিকারী বলেই মনে হয়, পরনের পোশাকটাও তেমনই। সঙ্গে একটা বন্দুকও রয়েছে, কিন্তু বন্দুকের লাইসেন্স নেই। সেই ব্যাপারে লোকটার সঙ্গে কথা বলছেন তিনি। লোকটা কিন্তু বলল, দেখুন স্যার, এই বন্দুকের লাইসেন্স আছে। আমি তাড়াহুড়োতে সেটা আনতে ভুলে গেছি। তবে জঙ্গলের মধ্যে আমি কিছু শিকার করব না। আমার পূর্বপুরুষরা ছিল শিকারী, তাই তাদের পথ অনুসরণ করেই, মানে বুঝতেই তো পারছেন, জঙ্গলের মধ্যে একটু এদিক ওদিক ঘুরে বেড়াবো, সব দেখব, আর তার চেয়ে বেশি কিছু নয়। এই দেখুন না, দূরবীন রয়েছে আমার কাছে, পাখি দেখব। এই বর্ষার সময় শুনেছি ফরেস্টের জলাভূমিগুলোতে বেশ পাখি টাকি দেখা যায়। কিন্তু বন্দুকের লাইসেন্স নেই যখন, তখন বন্দুকটা জমা রেখে যেতে হবে এখানে। দেখুন স্যার, আপনি বুঝতে পারছেন না, এই বন্দুক দিয়ে আমি তেমন কিছুই করব না। আরে এই এই দেখুন না, বন্দুকে কোনো গুলিই নেই। কথাটা লোকটা ভুল বলেনি। সুন্দর খাঁ ভালো করে বন্দুক পরীক্ষা করে দেখল, সত্যি বন্দুকে গুলি নেই। হতেই পারে লোকটার কাছে কোথাও গুলি রয়েছে, কিন্তু কিন্তু কনস্টেবলকে দিয়ে পরীক্ষা করেও দেখানো হলো, কিন্তু না, কোথায় গুলি? কোথাও গুলি নেই। এইবার একটু ধমকের মতো করেই সুন্দর বললেন, কিন্তু বন্দুকে যখন গুলি নেই, তাহলে সেই বন্দুক নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? তাছাড়া এই সমস্ত ব্যাপার দেখে আশেপাশের লোকেরা চিন্তায় পড়ে যায়। বুঝতে পারছেন না, সুন্দরবনের এই দিকের এলাকাটা খুব একটা ভালো নয়, কিন্তু বাঘ আছে জঙ্গলের ওপাশে। তাছাড়া রিজার্ভ ফরেস্টে না থাকলেও কিছুদিন আগে ওই ফরেস্ট অফিসের একজন অফিসার মারা গেছে। সে খবর কি আছে? হ্যাঁ, বাঘ, বুঝলেন তো? রিজার্ভ ফরেস্টের মধ্যে যে বাঘ কি করে ঢুকলো সেটা কে জানে। সামনে বসে থাকা লোকটা যেন সে কথায় চমকে উঠল। বন্দুকটা আর একটু হলে হাত থেকে পড়ে যেত এমন অবস্থা। এই দৃশ্য দেখে সুন্দর এটা ভেবে নিশ্চিত হলো যে লোকটা শিকারীর বংশধর হতে পারে, কিন্তু শিকারী নয়। বাঘের কথা শুনে যার হাত থেকে এমনভাবে বন্দুক পড়ে যায়, সে শিকারী হবে কি করে? তবু বলল, কিন্তু আপনাকে তো বন্দুকটা দেওয়া যাবে না, ওটা এখানে জমা রেখে যেতে হবে। এবার একটু সময় চুপ করে কি যেন ভাবল সামনে বসা লোকটা। সুন্দরবনের এই এলাকাতে টেলিফোনের সুবিধাটা এখনো এসে পৌঁছাতে পারেনি। টেলিফোন করে কোনো কিছু বলার মতো সুবিধাও নেই। লোকটাও হয়তো সেটাই ভাবছিল। তারপর নিজের পোশাকের ভেতরে রাখা একটা ছোট্ট ব্যাগের ভেতর থেকে সে একটা কাগজ টেনে বের করে আনলো। সেটা সুন্দরবাবুর দিকে এগিয়ে দিতে সুন্দরবাবু প্রথমটা কিছুই বুঝতে পারলেন না। তারপর দেখলেন সেটা একটা চিঠি, এবং সেই চিঠির একদম নিচের দিকে একটা সই এবং একটা সিল দেখে তিনি অবাক হয়ে গেলেন। সামনের লোকটার মুখে
তখন একটা রহস্যময় হাসি। চিঠিটা লোকটাকে ফেরত দিয়ে দিতেই লোকটা বলল, চিঠিটা দেখানোর প্রয়োজন হবে বলে ভাবিনি, কিন্তু আপনি যখন চিঠিটা দেখলেনই, তাহলে একটা কথা মনে রাখবেন সুন্দরবাবু, এই চিঠির কথা এবং আমার কথা আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না। আমি এখান থেকে যাওয়ার সময় আপনি আপনার কনস্টেবলদের সামনেই আমায় একটু বকাঝকা করতে পারেন, যাতে ওরা আমাকে সাধারণ শিকারী এবং লাইসেন্স ছাড়া বন্দুক নিয়ে জঙ্গলে ঢুকেছি বলেই মনে করে। সুন্দরবাবু এবার লোকটার দিকে ভালো করে তাকালেন। ভাবলেন, এমন একটা লোকের কাছে এত দামি একটা চিঠি এলো থেকে। তবুও বললেন, কিন্তু আপনি কি, যদি সেই কথাটা জানা যেত, তার মানে এমন একটা চিঠি নিয়ে আপনি এই সময় এই জঙ্গলের মাঝে কি করতে এলেন, সেটাই তো বুঝতে পারছি না। সময় হলেই সব বুঝতে পারবেন। এখন আমায় বলুন তো, এই ফরেস্ট অফিসে যে লোকটি মারা গেছে তার নাম পরিমল সামন্ত। লোকটি বাঘের হাতেই মারা পড়েছে। এই ব্যাপারটা আপনারা নিশ্চিন্ত হলেন কি করে? দেখুন, বডি প্রথমে থানায় এসেছিল, তারপর সেখান থেকেই আমরা বডিটা শহরে পাঠাবার ব্যবস্থা করি। তারপর বডি পোস্টমর্টমের জন্য দিয়ে আমরা চলে আসি। বুঝতেই তো পারছেন, এই থানাটা ছোট, বড় থানা আছে নদীর ওপারে। তারপর বডি তারা কি করেছে জানি না, কিন্তু এক ঝলক বডিটা দেখে আর বুকের কাছের ক্ষত দেখে বাঘের থাবার আঘাত বলেই মনে হয়েছে। এমনকি ফরেস্ট অফিসের যে বড় অফিসার আছে, মিস্টার হালদার, তিনিও কিন্তু সেই কথাই বলেছেন। তিনিই তো প্রথম বডিটা দেখেছিলেন। কিন্তু বাঘ তো জঙ্গলের কাঁটাতারের সীমানা পেরিয়ে রিজার্ভ ফরেস্টের মধ্যে আসে না, এমন কথাই তো আপনি বললেন, তাই তো? সুন্দরবাবু সরাসরি কোনো উত্তর করতে পারলেন না। কি যেন একটা ভেবে বললেন, এমনটাই তো জানি। এতদিন এখানে রয়েছি, জঙ্গলের এই দিকটায় যে বাঘ কখনো ধরা পড়েছে সেটা তো শুনিনি। জঙ্গল পেরিয়ে বাঘ লোকালয়ে এসেছে, নদী পেরিয়ে ওপারে গেছে, কিন্তু এই জঙ্গলের ভেতরে বাঘ দেখিনি। হ্যাঁ, একবার ঢুকেছিল, তারপরেই তো বড় আর উঁচু কাঁটাতারের বেড়া দেওয়া হলো। বাঘ যত জোরেই লাফাক না কেন, ওই কাঁটাতারের বেড়া ডেঙাতে পারবে না। তাছাড়া বাঘ এদিকে বিশেষ একটা আসে না, বড় জঙ্গলের দিকেই তার অনেক খাবার আছে। তাছাড়া জঙ্গলের বাইরে গ্রামও রয়েছে। লোকটা এবার উঠে পড়ল। তার সঙ্গে সঙ্গে সুন্দরবাবুও উঠতে যাচ্ছিলেন, কিন্তু লোকটা হাতের ইশারায় কি যেন বোঝাতেই সুন্দরবাবু বেশ গলা তুলেই বললেন, এবারের মতো ছেড়ে দিলাম। প্রথমেই গিয়ে ওই ফরেস্ট অফিসে বড় অফিসারের সঙ্গে দেখা করো, তার কাছে বন্দুক জমা দিয়ে তারপরে যা করার করো। বড় অফিসার যখন তোমায় চেনে, তখন আর কিছু বলছি না। যে কনস্টেবল ওই লোকটাকে ধরে এনেছিল, সেই কনস্টেবলের মুখে একটা হাসি ফুটে উঠল। সে আবার মনে মনে কি যেন বলল, সেটা ওরা শুনতে পেল না। এরপরে লোকটি বেরিয়ে যেতেই সুন্দরবাবু আরেকবার অবাক হয়ে ভাবলেন, ব্যাপারটা কি ঠিক হলো? কিন্তু ভেবে ভেবেও তিনি কোনো কুল কিনারা খুঁজে বের করতে পারলেন না। সন্ধ্যের সময় মিস্টার হালদার শশধর কুণ্ডুকে নিয়ে ফরেস্ট অফিসের বারান্দায় বসে আছেন। পেছনে গোবিন্দ রাতের রান্নার জন্য তোড়জোড় করছে। শশধর কুণ্ডু বলল, দেখুন, বর্ষার পাখিদের আসতে এখনো খানিকটা সময় আছে। এর মধ্যে ফরেস্ট অফিস থেকে সরকার লোক পাঠাবে বলে তো মনে হয় না। আপনাকে আর আমাকেই এই সময়টাতে থাকতে হবে। তাই বলি কি, রাতের বেলা জঙ্গলের দিকে না যাওয়াটাই ভালো। কথাটা কিন্তু তুমি মিথ্যে বলনি শশধর, কিন্তু সমস্যা হলো জঙ্গলের মধ্যে রাতের দিকে না গেলে যদি কোথাও কোনো সমস্যা হয়। তাছাড়া জলাভূমির জায়গাটায় এখন তো পাখি আসা শুরু হচ্ছে, আর অন্যান্য সব কিছুও তো দেখা দরকার। আপনার কথা আমি বুঝতে পারছি হালদারবাবু, কিন্তু ব্যাপারটা হলো জীবনের ঝুঁকি নিয়ে তো কোনো কিছু করা উচিত নয়। বর্ষাটা শুরু হোক, ওপর থেকে আরও লোকজন আসুক, তারপরে না হয় রাত্রে জঙ্গলে যাওয়া যাবে। গোবিন্দ কি কারণে যেন বাইরে গিয়েছিল। তখনই তার গলা শোনা গেল, এই কে রে ওখানে?
জঙ্গলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস কেন? লোকটা এবার সামনে বেরিয়ে এলো। তার কাঁধের ওপরে রাখা সেই বন্দুকটা আর নেই। তার পরনে অতি সাধারণ পোশাক, পিঠে একটা ছোট্ট ব্যাগ। গোবিন্দর টর্চের আলোয় লোকটাকে দেখতে পেতেই মিস্টার হালদার আর শশধর কুণ্ডু বারান্দা থেকে বেরিয়ে বাইরের দিকে এলেন। তারাও টর্চের আলো সেখানে ফেলে দেখল একটা গাছের তলায় দাঁড়িয়ে লোকটা বৃষ্টিতে ভিজছে। মিস্টার হালদার গলা তুলে চেঁচিয়ে বললেন, কে কে ওখানে? জঙ্গলের মধ্যে কে? এই সময় তো কারো প্রবেশ করার নিয়ম নেই। আমি বাবু এই থানার কাছে এসেছিলাম। আসলে আমার পূর্বপুরুষরা ছিল শিকারী, তাই এই জঙ্গলে একবার ঘুরবো বলে এসেছি। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় কোথায় যাব ঠিক করতে না পেরে বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছি। মিস্টার হালদার ভালো করে লোকটাকে দেখল। দুষ্ট মতলবে অনেক লোক মাঝে মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। তেমন হলে লোকটা গোবিন্দর চিৎকারের সঙ্গে সঙ্গে পালিয়ে যেত। কিন্তু এই লোকটা পালায়নি। তার মানে খারাপ কোনো মতলব নেই। বৃষ্টির মধ্যে আর ভিজতে হবে না, ভেতরে এসো। ভেতরে এসে এই এই বারান্দার কাছে বসো তো। জামা কাপড় তো একেবারে ভিজে গেছে। আর জামা কাপড় কিছু আছে কি ব্যাগে? লোকটা বোধহয় ডাকার অপেক্ষাতেই ছিল। সে তাড়াতাড়ি এসে বারান্দার ওপর উঠে পড়ে দু হাতে মাথার জল ঝাড়তে ঝাড়তে বলল, বাপরে বাপ, বৃষ্টি কি বৃষ্টি! আমি তো ভাবছিলাম জঙ্গলের বৃষ্টির মধ্যে ঢুকে আবার বাঘের হাতে না পড়ি। জঙ্গলের মধ্যে বৃষ্টি আর বাঘ, দুটোই ভয়ঙ্কর। ওরা বারান্দায় উঠে এসেছিল। বাঘের কথা শুনে শশধর কুণ্ডু চমকে উঠে বলল, হ্যাঁ, বাঘের কথা বলছো কেন? এই রিজার্ভ ফরেস্টে তো বাঘের দেখা মেলে না। ও পাশের জঙ্গলে বাঘ আছে। এসেছে বাবু, এই তো কিছুদিন আগে ওই আর এক বাবুকে বাঘে মারলো। বাঘের কথা লোকটা তো ওই জন্যই বলছে। থানার লোকের কাছে শুনলাম এখানে বাঘের আক্রমণে একজন লোক মরেছে। বাঘ যদি মানুষ খেকো হয়ে যায় তাহলে তাকে তো মারতে হবে। আর তাছাড়া শিকারি টিকারি ডেকেছেন কিছু? পাগল হয়ে গেলে নাকি? সেই বাঘকে যে গুলি করে মারতে হয় সে কথা আমার জানা আছে। শিকারির প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে আমি আছি, শশধর বাবু আছেন, কিন্তু তুমি কোথা থেকে এসেছো সেটা বলো তো। লোকটা কি একটা জায়গার নাম বলল। ওরা ভালোভাবে বুঝতে পারল না। ততক্ষণে মাথার জল মুছে লোকটা ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে পরে ফেলেছে। বারান্দার পাশে রান্না করার জায়গায় আগুন জ্বলছিল। সেই আগুনের পাশে বসে শরীরে তাপ দিচ্ছিল সে। তার ভীষণ ঠান্ডা লাগছিল বলেই মনে হচ্ছিল। মিস্টার হালদার একবার কি একটা যেন বলতে গিয়েও থেমে গেলেন। তারপর শশধরের দিকে তাকিয়ে বললেন, যা বলছিলাম, জঙ্গলের মধ্যে রাতের বেলা যাওয়াটাই প্রয়োজন। না হলে জঙ্গলের ভিতরে কোথা দিয়ে কি যে হয়ে থাকবে তুমি বুঝতেই পারছো না। দিনের বেলায় সব কিছু ভালোভাবে দেখা যায় না। যেটা ভালো হয় করুন, তবে একা একা জঙ্গলের ভিতরে যাবেন না। যখন যাবেন আমায় বলবেন। এই বৃষ্টির মধ্যে তো আর জঙ্গলে যাওয়ার দরকার নেই। ওরা লক্ষ্য করল না লোকটা ওদের কথা মন দিয়ে শুনছিল, অথচ সে কিন্তু গোবিন্দর সঙ্গে রান্নার জায়গাটা বসে কি সব কথা বলছিল। গোবিন্দ লোকটার কথা শুনে মাঝে মধ্যে হেসে উঠছিল। রাতের বেলা লোকটা ওদের সঙ্গে রাতের খাবারও খেলো। তারপর গোবিন্দর জন্য বরাদ্দ যে ঘরটা আছে তার এক পাশেই গোবিন্দ লোকটার জন্য জায়গা করে দিল। লোকটাকে গোবিন্দর বেশ পছন্দ হয়েছে। তাছাড়া লোকটা গোবিন্দকে বলেছে এখানে 2-1 দিন থাকার ব্যবস্থা করে দিলে তাকে কিছু টাকাও দেবে। গোবিন্দর ঘরটা বেশ বড়। এখানে সে মাদুর পেতে তারপর কাঁথা চাদর ইত্যাদি বিছিয়ে শোয়। লোকটাকেও সেরকম কিছু ব্যবস্থা করে দিতে পারলে আলাদা করে কিছু টাকা পাওয়া যাবে। রাতটা একরকমভাবে কেটে গেল। পরদিন সকালে
মিস্টার হালদার ঘুম থেকে উঠে জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এমন সময় লোকটাকে দেখা গেল ফরেস্ট অফিসের বাংলোটার পিছনের দিক থেকে চক্কর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লোকটার হাতে একটা বাইনোকুলার। সেটা দেখে মিস্টার হালদার বললেন, বাইনোকুলারটা নিয়ে জঙ্গলে ঘুরছো? হ্যাঁ, তোমার মতলবটা কি বলো তো? আরে তেমন কিছুই না স্যার, বর্ষার সময় ওদিকে পাখিটা কি আছে বলে শুনেছি। আমি ওই যাকে বলে বার্ড ওয়াচার, জঙ্গলে জঙ্গলে ঘুরি, পাখিটা কি দেখি, কিন্তু এই জঙ্গলে মাথা গোজার মতো জায়গা করতে পারছিলাম না। এখান থেকে লোকালয়ে গেলে সেখান থেকে জঙ্গলে ঢুকতে অনেক সময় লাগবে। তাছাড়া জঙ্গলে থেকে পাখি দেখার আনন্দটাই আলাদা। তাই যদি আপনাদের সঙ্গে কয়েকটা দিন কয়েকের মধ্যেই সরকারি তরফের অফিস থেকে এখানে আরেকজন লোক আসার কথা আছে। বাঘের হাতে জঙ্গলে একজন মারা গেছে। তারা না এলে জঙ্গলের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো না। সে কয়েকটা দিন তুমি না হয় থাকো, তবে ওরা এলেই কিন্তু এখান থেকে চলে যেতে হবে। বুঝতেই পারছো, শশধর বাবু তোমায় রাখতে রাজি হয়েছেন। ওরা কিন্তু রাজি নাও হতে পারে। আর তাছাড়া ইলিগালভাবে তোমায় এখানে থাকতে দেওয়াটা হয়েছে, এটা তো জানোই। আরে তাতে আপত্তি নেই স্যার, যে কটা দিন বলবেন সে কটা দিন থাকবো। তারপর না হয় থানার সুন্দরবাবুর সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, সেদিন যে লোকটা মারা গেছে ওনার নাম শুনলাম, হ্যাঁ পরিমল না কি যেন, ওই লোকটার সঙ্গে কি আপনি জঙ্গলে ঢুকেছিলেন সেই রাত্রেবেলা? মিস্টার হালদারের কেমন যেন একটা সন্দেহ হলো। লোকটার কথাগুলো কেমন যেন সন্দেহজনক। তাকে দেখে অতি সাধারণ ভোলাবালা বলেই মনে হয়। মাথায় লম্বা চুল, গলায় ঝুলছে বাইনোকুলার, চোখে একটা চশমা। পোশাকটা সাধারণ নয়। যেই পোশাকটা সে পরে আছে সেটা জঙ্গলের পথে চলতে গেলে যেমন সবুজ রঙের কিংবা খাকি রঙের ক্যামোফ্লজ পোশাক প্রয়োজন হয়, সে ঠিক তেমন পোশাক পরে আছে। সবুজ পাতার রঙের মতো হাফহাতা জামা, খাকি রঙের ফুল প্যান্ট। এই ক্যামোফ্লজ পোশাক পরে জঙ্গলের মধ্যে খুব সহজে লুকিয়ে থাকা যায়। সে যে প্রকৃতই বার্ড ওয়াচার তা বুঝতে আর অসুবিধে হলো না। কাঁধের থেকে কোমর অবধি ঝুলছে ছোট্ট একটা সাইড ব্যাগ। সেই রাতে পরিমল একাই জঙ্গলে ঢুকেছিল, আমি আর ওর সঙ্গে যাইনি। কিন্তু পরিমল অনেকক্ষণ ধরে ফিরছে না দেখে আমায় যেতে হয়েছিল। কিন্তু যখন গেলাম তখন দেখলাম যে পরিমল আহত অবস্থায় পড়ে আছে। ওকে নিয়ে আসার সময় বাঘের ডাকটা আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু বাঘ এইদিকে এলে তার প্রমাণ তো পাওয়া যেত। পরের দিন সকালে জঙ্গলের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করেও বাঘের পায়ের ছাপ কিন্তু পাওয়া যায়নি। অথচ সেই দিন রাতে বৃষ্টি হয়েছিল, জঙ্গলের কাদা মাটিতে তার পায়ের ছাপ পড়ার কথা। যদি সে থেকেই থাকে এই জঙ্গলে তাহলে অবশ্য। মিস্টার হালদারের কথায় সরাসরি উত্তর না দিয়ে সে যেন দূরবীনটার দিকে তাকিয়ে নিজের মনে দেখতে দেখতে বলল, তাহলে হয়তো বাঘ আসেনি, কেউ বাঘের মতো করে ডেকেছে। লোকটার কথা শুনে মিস্টার হালদার প্রথমে হেসে উঠলেন। তারপরে হঠাৎ করে তার হাসিটা থেমে গেল। লোকটা এমন কথা বলল কেন? ততক্ষণে লোকটা বাইনোকুলার চোখে লাগিয়ে সামনের জঙ্গলের দিকে ঢুকতে শুরু করেছে। পেছন থেকে গোবিন্দ বলে উঠল, যেখানেই যাও দুপুরের মধ্যে কিন্তু চলে এসো, বেশি দেরি করো না। দুপুরে আজ মুরগির মাংস রান্না করছি। মিস্টার হালদার একবার থমকালো। দিনের বেলা তো চট করে মুরগির মাংস গোবিন্দ রান্না করে না। লোকটা কি তাহলে আলাদা করে তাকে টাকা দিয়ে মুরগি আনিয়েছে? কিন্তু গোবিন্দ আনলো কখন? না, জঙ্গলের ভেতরে একবার চক্কর দিয়ে আসি, তারপর দেখা যাবে ব্যাপারটা।
2 দিন জঙ্গলেই কেটে গেল। সরকারি তরফে লোকেদের আসার কথা থাকলেও তারা কিন্তু এলো না। থানার কনস্টেবল এসে জানিয়ে দিয়ে গেল আরও 3-7 মধ্যে ওপর মহল থেকে 2 লোক পাঠানো হবে, এমনই খবর এসেছে। মিস্টার হালদার জানে যে 7 বলেছে যখন, সেটা 10 দিনও হয়ে যেতে পারে। তবে আপত্তি নেই, বর্ষার শেষ সময় আসতে এখনো 2 সপ্তাহ বাকি আছে। দিনের বেলা জঙ্গলে ঢুকলেও রাতের বেলার ওই ঘটনার পর থেকে মিস্টার হালদার একা জঙ্গলে ঢুকতে সাহস করে না। মাঝে মাঝে রাতের দিকে জঙ্গলের ভেতর থেকে সত্যি সত্যি বাঘের ডাক শোনা যায়। ফরেস্ট বাংলোর বারান্দাটা লম্বা, তার পাশাপাশি 4টে ঘর, শেষের দিকে ছোট্ট একটা রান্নাঘর, তার পেছনেই বাথরুম। বাংলোটা কাঠ দিয়ে তৈরি হলেও বেশ সুন্দর করে সাজানো। এই ঘরগুলোর মধ্যে একটাতে গোবিন্দর সঙ্গে নতুন লোকটা থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর সেদিন নতুন পাখিরা আসলে তাদের ওয়াচ করার জন্য এবং তাদের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থার জন্য কিছু জিনিসপত্র শহর থেকে আনানোর লিস্ট তৈরি করেছিল শশধর কুণ্ডু আর মিস্টার হালদার। এমন সময় শশধর বলল, লোকটা জঙ্গলের মধ্যে যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় তা তো কিছুই বোঝা যায় না। সকালে চলে যায়, দুপুরে খাওয়ার আগে ঠিক চলে আসে, আবার দুপুরবেলা বেরিয়ে পড়ে, ফেরে সেই সন্ধেবেলা। অথচ রাতের বেলা কিন্তু লোকটাকে ঘরের ভিতরে দেখাই যায় না। লোকটা বড় অদ্ভুত কথা বলে। হ্যাঁ, কোনো কথা বললেই সেই বাঘের কথা, পরিমল সামন্তর মৃত্যুর কথা, এসব নিয়েই খালি কথা বলে। ওই দিন আমায়ও বলছিল। আচ্ছা শশধরবাবু, আপনি তো এই জঙ্গলে অনেক দিন ধরে রয়েছেন। জঙ্গলে বাঘের পায়ের ছাপ নেই, কোনো কিছুই নেই, অথচ মাঝে মাঝে রাতের দিকে বাঘের ডাক শোনা যায়। কই, আমি তো এই আজকে নিয়ে 2 দিন ধরে অনেক জায়গা খুললাম, কোথাও তেমন কিছুই তো দেখতে পেলাম না। 2-1টা শিয়াল, হরিণ আর পাখি ছাড়া তো কিছু চোখে পড়লো না। বাঘ অত সহজে চোখে পড়ে না, বুঝলে? তুমি সত্যি করে বলো তো, তুমি জঙ্গলে কেন এসেছো? পাখি দেখার জন্য জঙ্গলে এসে বারবার বাঘের খোঁজ করছো কেন? সব সময় শিকারের খোঁজ করলে হবে? মাঝে মাঝে শিকারির খোঁজও তো করতে হবে। লোকটাকে কিন্তু আমার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। কেন যে লোকটা হঠাৎ করে এলো? আরেকটা ব্যাপার দেখুন, পরিমল সামন্তর মৃত্যুর কিছুদিন পরেই লোকটা এখানে এসে হাজির হলো। ওরা কথা বলছে, ঠিক এমন সময় সুন্দর খাঁ এসে হাজির। সুন্দর খাঁয়ের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তার পর সুন্দর খাঁ নিজে লোকটার কথা জিজ্ঞাসা করল। আরে একটা লোক এসেছিল, লোকটার কাছে একটা বন্দুক ছিল। লোকটা বলল জঙ্গলের মধ্যে ঢুকবে, কি সমস্ত করবে। লোকটা কি এখানেই আছে? বন্দুক নিয়ে কোনো লোক আসেনি তো, বাইনোকুলার নিয়ে এসেছে। হ্যাঁ, মাথায় লম্বা চুল, কিন্তু তার কাছে তো কোনো বন্দুক নেই। সুন্দর খাঁ একবার মনে মনে ভাবল লোকটার সেই চিঠিটার কথাটা মিস্টার হালদারকে বলবে কিনা, কিন্তু আবার কি একটা মনে হতেই সে আর সেটা বলল না। কারণ তখনই লোকটা সেখানে এসে উপস্থিত হলো। আরে সুন্দরবাবু, আপনি এইখানে? কি ব্যাপার বলুন তো? সুন্দরবাবু লোকটাকে নিয়ে একপাশে চলে গেল। মিস্টার হালদার আর মিস্টার কুণ্ডু অবাক হয়ে দেখতে লাগলো। পুলিশ অফিসার সুন্দর খাঁ লোকটার সঙ্গে চুপি চুপি কি কথা বলছে। আপনি কে? আমায় সত্যি করে বলুন তো। বড় থানা থেকে একটা খবর এসেছে, 2 জন জেল পালানো আসামি প্রায় মাসখানেক ধরে নিখোঁজ। পুলিশের লোকেরা বলছে নদী পেরিয়ে ওরা এই জঙ্গলের দিকেই কোথাও গা ঢাকা দিয়েছে। আপনি কি সেই লোকগুলো, নাকি আপনি পুলিশের লোক? আমি পুলিশের লোক নই, আপনি পুলিশের লোক, তাই আপনাকে বলতে পারি। আপনি গোয়েন্দা সব্যসাচী চক্রবর্তীর নাম শুনেছেন? বাস্তবে সুন্দর খাঁ গোয়েন্দা সব্যসাচী চক্রবর্তীর নাম শোনেননি, কিন্তু পুলিশের খবর মাঝে মাঝে এখান থেকে ওখানে গিয়ে পৌঁছায়। তাই গোয়েন্দা সব্যসাচী চক্রবর্তীর সমাধান করা কয়েকটা কেসের ব্যাপারে সে শুনেছে। পুলিশকে সব্যসাচী চক্রবর্তী সাহায্য করে। এই ব্যাপারটা ভাবতেই সুন্দর খাঁ অবাক হয়ে বলল, আপনি কি সেই সব্যসাচী চক্রবর্তী?
আমি সব্যসাচী চক্রবর্তী নই, তবে মনে করতে পারেন তার হয়ে এখানে কাজ করতে এসেছি। সুন্দরবাবু, আপনাকে যে কথাটা বলছি সেটা অন্য কাউকে বলবেন না। যে লোকটার জঙ্গলের মধ্যে মারা গেছে, ওই লোকটার ব্যাপারে আমি খোঁজ করতে এখানে এসেছি। সুন্দরবাবু একবার চারিদিকে দেখে নিলেন। বারান্দার কাছ থেকে মিস্টার হালদার এবং শশধর কুণ্ডু উঁকি মারছে। মিস্টার হালদার বললেন, কি ব্যাপার সুন্দরবাবু, কোনো সমস্যা হয়েছে নাকি লোকটাকে নিয়ে? আমরা কি একবার আসবো নাকি? সুন্দরবাবু হাত দেখিয়ে তাকে আশ্বস্ত হতে বলে। এরপর সে ওই লোকটিকে উনি বললেন, দেখুন, আপনি যে কথা বলছেন তার মানে তো পরিমল সামন্তের খুনের ব্যাপারে আপনি এখানে এসেছেন, কিন্তু তাকে তো বাঘে মেরেছে। তাহলে তার ব্যাপারে আপনি তদন্ত করছেন কেন? সত্যি সত্যি যদি বাঘ তাকে মেরে থাকে তাহলে তো আমার কোনো কিছুই করার নেই, কিন্তু যদি বাঘ তাকে না মেরে থাকে তাহলে তো আমার অনেক কিছুই করার আছে, তাই না? আপনি কাউকে আপনার পরিচয় দেননি? মানে হালদার বাবু, শশধর বাবু, কেউ কি আপনার কথা জানে না? ওরা জানে আমি বার্ড ওয়াচার, পাখি দেখার জন্য এখানে এসেছি। ওসব কথা ওদের বলার প্রয়োজন নেই। এখনই আপনি ওখানে গেলে আপনাকেও ওরা জিজ্ঞাসা করবে। আপনি বলবেন যে আপনার সঙ্গে আমার সামান্য পরিচয় রয়েছে, তাতে আমার এখানে থাকতেও সুবিধা হবে। সুন্দরবাবু মনে মনে লোকটার বুদ্ধির তারিফ না করে পারল না। এরপর হালদার বাবুর দিকে চলে যেতেই লোকটা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী সোজা চলে এলো বাইরের দিকে। চোখে বাইনোকুলার লাগিয়ে সে সামনের দিকে তাকিয়ে থাকলেও তার কান পেছনের দিকে। বাবু, আপনি রোজ রাতের বেলা ঘর থেকে বেরিয়ে বাইরে কোথায় যান বলুন তো? আবার বড়বাবু ছোটবাবু কাউকে সে কথা বলতেও বারণ করেন। আপনি তো জানেন জঙ্গলে বাঘ আছে, সেই বাঘের ডাকও রাতের বেলায় শোনা যায়। তাহলে বাঘটাকে দেখার জন্যই যাই। আসল বাঘ না নকল বাঘ সেটা দেখার জন্য আমি রাতের বেলা বেরোই। আচ্ছা গোবিন্দ, এর আগে তুমি কখনো জঙ্গলের ভেতরে গেছো? জঙ্গলের ভেতরে গিয়ে দেখেছো বাঘটাকে? আমরা তো জঙ্গলেরই মানুষ বাবু, জঙ্গলের ভিতরে আমাদের হরদম যাওয়া আসা। কিন্তু ওই বাবু মারা যাওয়ার পর থেকে জঙ্গলে যাওয়ার সাহস পাই না। দিনের বেলাতেই জঙ্গলে ঢোকার সাহস পাই না, রাতের বেলা তো অনেক দূরের কথা। বাঘের ডাকটা শুনে আমার কিছুই মনে হয় না। বাঘের ডাক তো তুমি এর আগেও শুনেছো। গোবিন্দ এইবার ইতস্তত বোধ করে। ব্যাপারটা এর আগে তার মনে হয়েছিল। একদিন অন্ধকারে সে ঘর থেকে বাইরে বেরিয়েছিল, তখনই বাঘের ডাকটা শুনেছিল, যেন খুব কাছে কোথাও বাঘটা ডাকছে। অথচ বাঘ ডাকলে বুকের ভেতর যেন হৃদকম্পন বন্ধ হয়ে যায়, যেন মনে হয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আসছে। বাঘের ডাক শুনে মানুষ ভয়ে পাথরের মূর্তির মতো হয়ে যায়। এমন কথা কতবার শুনেছে গোবিন্দ, কিন্তু বাঘের ডাকটা শুনে সেদিন কিন্তু তেমন কিছু মনে হয়নি তার। ঠিক বলতে পারি না বাবু, এর আগে বাঘের ডাক শুনেছিলাম, তবে তবে এইবার বাঘের ডাকে যেন খুব বেশি একটা ভয় লাগলো না। আমরা সুন্দরবনের মানুষ, বাঘ কুমির এইসব কিছু ছোট থেকেই দেখে আসছি। বাঘের ডাক শুনে শিকারীরা গাছের ওপর থেকে পড়ে যেত, কিন্তু আমি পড়িনি, বুঝলে গোবিন্দ? কথাটা বলে লোকটা হেসে উঠল, কিন্তু গোবিন্দ তার হাসির কারণটা বুঝতে পারল না। সন্ধ্যের সময় গোবিন্দ আর লোকটা চুপ করে বসে কথা বলছিল। সন্ধ্যের একটু আগে আগে মিস্টার হালদার আর শশধর কুণ্ডু কোথায় যেন বেরিয়েছে। চারপাশটা ফাঁকা। লোকটা একবার উঠে পাশের ঘরের দিকে গেল। তার মধ্যে একটা ঘর হালদারের, অন্য ঘরটা শশধর কুণ্ডুর। একটু পরেই বাইরে মিস্টার হালদার আর শশধর কুণ্ডুর পায়ের শব্দ শোনা গেল। গোবিন্দ বলে উঠল, বড়বাবু এসে পড়েছেন। আমি ভাবছিলাম সন্ধে হয়ে অন্ধকার হয়ে এলো, বড়বাবু এখনো কেন এলো না? গোবিন্দর কথা শুনে
পাশের ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এলো লোকটা। তারপরে যেন কিছুই হয়নি এমনভাবে ঘরের সামনের বারান্দা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে এসে শশধর বাবুকে উদ্দেশ্য করে বলল, শশধরবাবু, আপনি আর ওই পরিমল সামন্ত তো এখানে একসাথে এসেছিলেন, তাই না? আচ্ছা, পরিমল বাবুর ব্যাপারে আপনি কিছু জানেন? এই সময় কথাটা শুনে শশধর বাবু যেন একটু বিরক্ত বোধ করলেন। তিনি বললেন, দেখো, এখানে আসার পর থেকে দেখছি তোমার কৌতূহল অনেক বেশি। সব ব্যাপারে তোমার নাক গলানোর কি প্রয়োজন আছে? পরিমল সামন্তকে আমি চিনতাম, তবে সেটা অফিস থেকে চিনতাম, তার আগে তাকে চিনতাম না। কিন্তু সে মারা গেছে, তার ব্যাপার নিয়ে তোমার এত কৌতূহল কিসের? আরেকটা কথা, অনেক দিন তুমি এখানে রইলে, এবার অন্যত্র কোথাও তোমার ব্যবস্থা করো তো, বুঝলে? বেশি দিন এখানে এভাবে তোমার রাখাটা সম্ভব হবে না। সুন্দরবাবু পরিচিত, তাই তোমাকে আরও 2 দিন সময় দিলাম। আর তার মধ্যে কোনো একটা ব্যবস্থা করে নিও, কেমন? গোবিন্দ বুঝতে পারল তার 2 বাবুই লোকটার উপর বেশ ক্ষেপে আছে। সে ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বলে, জঙ্গলে ঘুরে ঘুরে বড় খিদে পেয়েছে বাবুদের। রাত হয়েছে, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন, না হলে তো আবার বাঘ ডাকতে শুরু করবে। বাঘের কথা শুনে হালদার বাবু আর শশধর বাবু একে অপরের মুখের দিকে তাকালো। তারপর ঘরের ভেতর চলে গেল। তখন অনেক রাত। বারান্দার কাছে বসে আছে মিস্টার হালদার আর শশধর বাবু। দুজনের মুখে চিন্তার ছাপ। আজ জঙ্গলের মধ্যে একটা কাদা মতো জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এতদিন পর্যন্ত তাও চুপ করে ছিলাম বাঘের কথা শুনলেও, পায়ের ছাপ তো দেখাই যায়নি, কিন্তু এইবারে বাঘের ছাপ দেখা যাচ্ছে। কি করা যায় বলো তো? বাঘ আমাদের এদিকে আসছে না, তাছাড়া পাখি এলে তখন বাঘ ওখান থেকে এমনিই সরে যাবে। হয়তো কাঁটাতারের বেড়া টপকে দিকে এসে পড়েছে। রাতের বেলা জঙ্গলের দিকে যাওয়াটা এবার কিন্তু বেশ চিন্তার হয়ে পড়ছে। অন্ধকার নামলে ঘরের ভিতরে থাকাটাই ভালো। আর এই লোকটার ব্যাপারটা কি ভাবলে সেটা বলো তো? লোকটার ব্যাপারে তো কিছু বুঝে উঠতে পারছি না। রাতের বেলা লোকটা মাঝে মাঝে নিজের ঘর থেকে বাইরে বের হয়ে কি দেখে সেটাই তো বুঝতে পারি না। লোকটার মতলবটা যে কি সেটাই তো বুঝতে পারছি না। লোকটা জঙ্গলের মধ্যে কোনো কিছু করছে না তো? মিস্টার হালদারের কথাটা আগেই মনে হয়েছে। চোরা শিকারীর দল মাঝে মাঝেই জঙ্গলের ভেতরে আসে, বিশেষ করে এখন পাখির সময়। পাখিদের ধরার জন্য অনেকে আসে। তাছাড়া এই জঙ্গল পেরিয়ে ওপাশের জঙ্গলে যাওয়া যায়। বাঘের পক্ষে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে উঁচু হয়ে লাফিয়ে আসা সহজ না হলেও মানুষের কাছে কাঁটাতার কাটার জন্য যন্ত্র থাকে, সেখান দিয়ে তার কেটে ভেতরে ঢোকা যায়। তাছাড়া সুন্দরবাবু একটা বন্দুকের কথা বলেছিল। সেই বন্দুকটা যদি সত্যি সত্যি লোকটার কাছে থাকে, তাহলে সেই বন্দুকটা কোথায়? বন্দুকটা নিয়ে তো আর কেউ পাখি দেখতে আসবে না। অনেকক্ষণ বসে ওরা কথাবার্তা বলল। তারপর যখন শুতে চলে গেল, তখন গোবিন্দর ঘরের দরজাটা সামান্য ফাঁক করে বেরিয়ে এলো সেই লোকটা। তার পরনে রাতের পোশাক, মুখটা ঢাকা। সে আস্তে আস্তে টর্চটাকে কোমরে গুঁজে নিয়ে তারপর বেরিয়ে গেল, বাইরে জঙ্গলের দিকে চলে গেল। গোবিন্দ দরজা ভেতর থেকে বন্ধ করে দিল, এমনকি বারান্দার দরজাটুকুও, যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু শশধর বাবু এবং মিস্টার হালদার চলে যাওয়ার পরেও ওদের ঘরের একটা দরজা একটু ফাঁক হয়ে আবার বন্ধ হয়ে গেল। লোকটা জঙ্গলের অন্ধকারের মধ্যে গা মিশিয়ে চলছিল। বাঘের ডাক শোনা গেছে একটু আগেই। বাঘের ডাক যেখান থেকে শোনা গেছে সেই দিকে উদ্দেশ্য করে সে চলেছে।
অনেকদিন হলো, কিন্তু আর বেশি সময় নষ্ট করা যাবে না। বাঘের ডাক উদ্দেশ্য করে সে অন্ধকারের মধ্যে মাত্র কয়েকটা পা এগিয়েছে। ঠিক এমন সময় সে বুঝতে পারল তার পেছনের দিকে অন্ধকারের মধ্যে কে যেন এসেছে। আরেকটু সময় নেওয়া যেত বোঝার জন্য, কিন্তু তার আগেই পেছন থেকে খসখস শব্দ শুনে সে এক মুহূর্তে পথের থেকে একপাশে সরে দাঁড়ালো। আর ঠিক তখনই পেছন থেকে ভারী মতো কি একটা সামনের ঝোপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আবার মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। বাঘ ঠিক এত দ্রুতই ঝাঁপিয়ে পড়ে, আর তারপরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়ার মতো ক্ষমতা বাঘের আছে। কিন্তু কিন্তু সে এমন নিরস্ত্র অবস্থায় রয়েছে, তাও আক্রমণ করল না কেন? এই কথাটা ভাবতে ভাবতে লোকটা কোমর থেকে রিভলভারটা বের করল। সে লম্বা দোনালা বন্দুকটা নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সত্যি সত্যি সেটার কোনো কার্তুজ তার কাছে ছিল না। সেটা রয়েছে ফরেস্ট অফিসের পেছনের দিকে একটা ঝোপের মাঝখানে, কিন্তু রিভলভারে গুলি রয়েছে। রিভলভারটা তুলে সে এদিক ওদিক ভালো করে কয়েকবার দেখে নিয়ে আবার সেটা পকেটে ভরতে যাবে, এমন সময় আবার পেছনের দিকে একটা শব্দ শুনেই সে সঙ্গে সঙ্গে একটা গাছ বেয়ে ওপরের দিকে উঠে গেল। এত দ্রুত যে একটা মানুষ গাছ বেয়ে ওপরে উঠতে পারে সে ধারণা করা যায় না। সে তাড়াতাড়ি গাছ বেয়ে উপরে উঠে অন্ধকারের মধ্যে নিজেকে লুকিয়ে রাখল। এখানে জঙ্গলটা একটু অন্যরকম। চারপাশে ছোট বড় গাছ এবং তার সঙ্গে লতাগুল্ম এমনভাবে জড়িয়ে রয়েছে যে আশপাশটায় ভালো করে কোনো কিছুই দেখা যায় না। কেউ একজন নড়াচড়া করলেই শব্দ শোনা যায়। লতাগুল্ম পেরিয়ে লম্বা গাছ ধরে সে অনেকটা উঠে এসেছে। এমন সময় দেখতে পেল নিচের দিকে দুদিক দিয়ে দুটো প্রাণীর মতো কিছু লতাগুল্মের মাঝখান থেকে এগিয়ে আসছে এই গাছটার দিকে। কোমরের কাছে একটা টর্চ রয়েছে, কিন্তু গাছে উঠে ঠিকমতো পজিশন পায় না সে, তাই টর্চটা জ্বালানো সম্ভব হয়ে ওঠে না। তখন চুপ করে বসে রইল সে গাছের ওপরে আর ভাবতে লাগলো, একা একা জঙ্গলে ঢুকে সত্যি সত্যি কোনো হিংস্র প্রাণীর হাতে পড়লাম না তো? ঠিক তখনই কাছেই কোথাও যেন একবার বাঘের ডাক শোনা গেল। এতদিন বাঘের ডাকটা সে শুনেছে দূর থেকে, তাই সন্দেহ করতে পারিনি, কিন্তু আজ এত কাছ থেকে বাঘের ডাকটা শুনে স্পষ্ট বোঝা গেল ওটা আসলেই কোনো বাঘের ডাক নয়। কোনো যন্ত্রের মাঝে মুখ লাগিয়ে কেউ যেন বাঘের মতো করে চিৎকার করছে, আর সেই যন্ত্রের সাহায্যে ডাকটা ভেসে আসছে। দূর থেকে এই ডাক শুনে ধরার কোনো উপায় নেই, তবুও গোবিন্দ বুঝতে পেরেছিল গোবিন্দ সুন্দরবনের ছেলে। নকল ডাক দূর থেকে হলেও তার কান ঠিক ধরতে পেরেছিল। তার মানে এই ব্যাপার, কিন্তু ওদের ঘাঁটিটাকে খুঁজে বার করা দরকার। শুধু শুধু ওদের ওপর আক্রমণ করলে যে কোনো একজন ঠিক পালাবে। লোকটা ওপরে বসে রইল। অনেকক্ষণ পরে ওরা যখন জঙ্গলের দিক থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছে, তখন সে গাছ থেকে নেমে এসে অন্ধকারকে আশ্রয় করে ওদের পেছন পেছন এগোতে থাকে। আকাশে চাঁদের আলো নেই, কালো মেঘ ঢাকা রয়েছে, তবুও জঙ্গলের মধ্যে হেঁটে চলার শব্দ এবং সামনের কালো অবয়বগুলোকে দেখে মোটামুটিভাবে পথটা ঠিক করে দেখে দেখে লোকটা এগিয়ে চলেছিল। সামনের দিকে আরো খানিকটা এগিয়ে এসেছে সে। ঠিক এমন সময় হঠাৎ পেছন দিক থেকে খপ করে কি যেন তার জামার কলারটা টেনে ধরল, আর তারপরেই মাথার কাছে একটা রিভলভারে ঠান্ডা নল ঠেকিয়ে বলে উঠল, অনেক হয়েছে, আর নয়, চুপচাপ বাইরে বেরিয়ে আয়। আমার আগেই বোঝা উচিত ছিল। আমি যেমন ওদের ওপর নজর রেখেছি, তেমন আমার ওপরেও কেউ না কেউ নিশ্চয়ই নজর রেখেছে।
প্রথম দিনই তোকে সন্দেহ করার প্রয়োজন ছিল, কিন্তু তখন সন্দেহ করতে পারিনি। পরে সুন্দরবাবুর সাথে কথা বলে তার কাছ থেকে কথায় কথায় চিঠিটার কথা বার করতেই বুঝতে পেরেছি তুই বার্ড ওয়াচার কিংবা সাধারণ কেউ নোস। কোনো একটা কারণেই জঙ্গলের মধ্যে এসে ঢুকেছিস। শশধর কুণ্ডুর কথা শেষ হতেই সামনে থেকে দুটো লোক বেরিয়ে এলো। খালি গা, পরনে লেংটির মতো করে পড়ে থাকা কাপড়, তাদের গায়ে কালি মাখা, মুখে কালি মাখা, তাদের হাতে লম্বা লম্বা লোহার মতো কি যেন একটা ধরা আছে। তাদের মধ্যে একজন বলল, কেউ যে মাঝে মাঝেই জঙ্গলে ঢুকে আমাদের ওপর নজর রাখছে সেটা আমি বেশ বুঝতে পেরেছিলাম। রাতের বেলায় ব্যাপারটা বেশি হচ্ছিল, কিন্তু কিন্তু ওর এত বড় সাহস! আজ 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 ওকে মরতেই হবে, আজ ওকে বাঘের হাতে মরতেই হবে। বাঘের হাতেই মরতে হবে জানার পরেও জঙ্গলে ঢোকার সাহস পেলি কি করে রে? আমায় বোকা বানানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই। জঙ্গলের মধ্যে যে কোথাও বাঘ নেই সে কথা আমি খুব ভালো করেই জানি। বাঘের পায়ের ছাপ, বাঘের ডাক, এমনকি পরিমল সামন্তের মৃত্যুটাও সব কিছুই সাজানো। তুই তো অনেক কিছুই জেনে গেছিস, এত সহজে তো তোকে আর ছেড়ে রাখা যাবে না। মাধব, রঘুবীর, আর দেরি করে লাভ নেই। এক্ষুনি এক্ষুনি এই ব্যাটাকেও পরিমল সামন্তের মতো পরপারে পাঠিয়ে দে। পরিমল সামন্ত তেমন কিছু না জেনেই মরেছে, কিন্তু এ সব জেনে গেছে। একে তো এখন মরতেই হবে। লোকটা উঠতে পারল না। তার হাত ততক্ষণে পেছন থেকে শক্ত লতা দিয়ে বাঁধা হয়েছে, মুখের কাছেও বাঁধা হয়েছে। জামার কলারটা ধরে তাকে হিড় হিড় করে টানতে টানতে ওরা নিয়ে গেল জঙ্গলের ভেতরের দিকে। ভেতরের দিকে একটা বড় গাছের কাছে মাটির তলায় দুটো পাশাপাশি গর্ত করা আছে। সেই গর্তের মুখে তালপাতা এবং ঝোপ দিয়ে ঢাকা। সেগুলো সরাতেই মাটির খাঁজ বেয়ে নিচের দিকে নেমে যাওয়ার পথ দেখা গেল। ওরা লোকটাকে টানতে টানতে নিচের দিকে নামিয়ে নিয়ে গেল। শশধর কুণ্ডু একবার ওপরের দিকে ভালো করে তাকিয়ে দেখল, তারপর সেইখানে পাহাড়ায় রইল। লোকটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে গিয়ে ওরা তাকে বেঁধে একপাশে ফেলে রাখল। মুখের বাঁধনটা আলগা করতে সে বলল, আমাকে এখানে টেনে এনে তোমরা কিন্তু সবচেয়ে বড় ভুল করেছো। আমাকে এখানে আটকে রাখলে তোমাদেরই ক্ষতি। চুপ কর! তোকে এখন নয়, তোকে তোকে কাল সকালে মারবো রে। আজ রাতের বেলা তোকে খুঁজতে খুঁজতে যদি এখানে কেউ আসে তাহলে আগে তাকে মারবো, তারপর তোকে মারবো। আমায় খুঁজতে খুঁজতে এখানে কেউ আসবে না, কেউ জানে না আমি এখানে এসেছি। তাই সময় নষ্ট না করে মারতে হলে আমায় আগে থেকেই মেরে ফেলো। খুব সাহস তোর, তাই না রে? খুব সাহস। তোর মুখটা এক থাবায় একেবারে বদলে দিয়ে জঙ্গলে ফেলে রাখলে না, যে কেউ ভয় আর এদিকে আসবে না। কিন্তু পরিমল সামন্তর মৃত্যুর পরেও তো আমি এদিকে এলাম, বলা তো যায় না। আবার আমার মৃত্যুর পরে অন্য কেউ এদিকে আসতে পারে। এই রিজার্ভ ফরেস্টে তোমরা বেশি দিন থাকতে পারবে না। সে আরো কিছু বলতে যাবে এমন সময় উপরের দিকে কথাবার্তার শব্দ শোনা যেতে লাগলো। চক্রবর্তী অবাক হয়ে গেল। বাকি দুজন ভয়ে ভয়ে একে অপরের মুখের দিকে তাকালো। শশধর কুণ্ডু এদিক ওদিক তাকিয়ে দেখছিলেন। হঠাৎই জোরালো টর্চের আলো তার মুখের ওপর এসে পড়তেই সে চমকে উঠে প্রথমে সেই দিকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে ফেলে এবং তারপরেই শোনা যায় সুন্দর খাঁয়ের গলা, শশধর বাবু, আর গুলি চালাবেন না। এবার গুলি চালালে আমাদেরকেও গুলি চালাতে হবে। আপনি একা, আমাদের সঙ্গে কিন্তু পুলিশের অনেক লোকজন রয়েছে। ভালোই ভালোই হাতের অস্ত্র ফেলে দাও শশধর, না হলে কিন্তু আমাদের জোর করতে হবে, বলে দিচ্ছি। এইবার শশধর চারিদিকে তাকিয়ে দেখল পুলিশের প্রায় 10 জন লোক চারপাশ থেকে ওদের ডেরাটাকে ঘিরে ফেলেছে এবং
তার সঙ্গে রয়েছে মিস্টার হালদার, সুন্দর খা, সকলেই রয়েছে। তাদের হাতে উদ্যত রিভলভার এবং তার সঙ্গে জোরালো টর্চের আলো। শশধরের আর কিছুই করার ছিল না। বাধ্য হয়ে সে রিভলভার নামিয়ে রাখতেই হালদার ছুটে এসে তার রিভলভার তুলে নিল। তারপর রিভলভারটা তার মাথার কাছে ধরে বলল, ভাগ্যি সব্যসাচী চক্রবর্তী আমাদের আগে থেকেই সব কিছু বলেছিল, না হলে তো আমি মোটেই তোমায় সন্দেহ করতে পারতাম না। কাজটা কিন্তু ভালো করছেন না মিস্টার হালদার। আপনার কত টাকা চাই? যত টাকা চাই আপনাকে দেয়া হবে। এখানে যারা আছে সবাইকেই টাকা দেয়া হবে, কিন্তু ওদের কিছুতেই ধরতে পারেন না। মিস্টার হালদার তার গালে একটা সপাটে চড় মেরে বললেন, তোমার মতো একজন ফরেস্ট অফিসারের মুখে এমন কথা মানায় না শশধর। ওই দুজন যে কত বড় বাজে কাজ করেছে সেটা তুমি জানো না। ওদের নামে কতগুলো বাঘের হত্যার কেস রয়েছে। হ্যাঁ, হরিণ থেকে শুরু করে জঙ্গলের বিভিন্ন বন্যপ্রাণীকে ওরা হত্যা করে শিকার করেছে। পুলিশের নজর এড়িয়ে, আমাদের নজর পর্যন্ত এড়িয়ে, আর তুমি ওদের সঙ্গ দিচ্ছ, তাই তো? কাকে কি বলছেন স্যার? আপনি জানেন না এই শশধর কুণ্ডু ওদের সঙ্গে জড়িয়ে রয়েছে। ওপর মহলে টাকা খাইয়ে অনেক চেষ্টা করে পরিমল সামন্তের সঙ্গে এখানে এসেছিল। ওই লোকটার সাহায্যেই তো সমস্ত খোঁজ খবর পেয়ে আমিও ওপরের থানায় খোঁজ লাগিয়ে খবর বার করেছি। হ্যাঁ, একটু দৌড়ঝাঁপ হয়েছে তার জন্য, সে কথা ঠিক, কিন্তু দৌড়ঝাঁপ হলেও সবটা জানতে পেরেছি, সেটাই আসল। এমন সময় হঠাৎ করে শশধর কুণ্ডু একটা লাথি মেরে মিস্টার হালদারের হাত থেকে বন্দুকটা ছিটকে ফেলে দিল। তারপর ছুটে ওই জঙ্গলের দিকে ঢুকতে যাবে তার আগেই পেছন থেকে একটা রিভলভারের গুলি ছুটে এসে লাগলো তার পায়ে। ততক্ষণে বাকি দুজনের হাতে দেখা দিয়েছে দুজনের রিভলভার। ওরাও রিভলভারের গুলি ছুটছে এলো পাথারি। গুলি ছুটতেই একটা কনস্টেবলের পায়ে গিয়ে একটা গুলি লাগলো। সঙ্গে সঙ্গে সবাই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল। গর্তের ভেতর থেকে গুন্ডাদের মধ্যে একজন বলে উঠল, খবরদার বলছি, এখান থেকে চলে যা, নইলে যাকে ধরে রেখেছি তাকে কিন্তু আমরা এক্ষুনি গুলি করে দেব। ওটা সব্যসাচী চক্রবর্তী সহকারী নয়, ওটা হলো আসলে গোয়েন্দা চক্রবর্তী, যার কথা কলকাতা থেকে অনেক অনেক দূর পর্যন্ত সকলেই জানে। যাকে তোরা আটকে রেখেছিস সে কোনো সাধারণ লোক নয়। গুন্ডা দুজন একবার ওর মুখ যাচাই করল। জেলে থাকার সময় তারা গোয়েন্দা চক্রবর্তীর কথা শুনেছে অনেকের মুখেই। সেই গোয়েন্দা চক্রবর্তীকেই ওরা আটকে রেখেছে। বন্দুকের গুলির কাছে সবাই সমান। একবার বন্দুকের গুলি মাথায় গিয়ে ঢুকলে তখন রক্ত আর ঘিলু দুটোই বেরিয়ে আসবে। তাই বলছি, খবরদার, সরে যা বলছি এখান থেকে। আমার মনে হয় একটু সময় দেওয়া প্রয়োজন, না হলে ওরা রাগের মাথায় কিছু একটা করে ফেলতে পারে। দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। কথাটা বলে মিস্টার হালদার হাত তুলে সামনে বেরিয়ে এলেন। তিনি ওদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের তিনজনকে এখান থেকে যেতে হবে, কিন্তু গোয়েন্দা চক্রবর্তীকে আমাদের হাতে তুলে দাও। তার কিন্তু কোনো ক্ষতি করা যাবে না। এই তো, এইবার কাজের কথাই এসেছে বেটা। দাঁড়া, তুই এখানে থাক, আমি গিয়ে বেটাকে নিয়ে আসছি। কথাটা বলে একজন নিচের দিকে নেমে গেল। ওরা রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল। বাকি সকলেই জঙ্গলের মাঝে নিজেকে লুকিয়ে রেখেছে। সামনে শুধু মিস্টার হালদার রয়েছে। এমন সময় নিচ থেকে উঠে আসা সেই গুন্ডার চিৎকার শোনা গেল। আর তারপরে তাকে দেখার জন্য দ্বিতীয় লোকটি নিচের দিকে নামতে যেতেই মিস্টার হালদার তক্ষুনি একটা লাফ দিয়ে সেইখানে সামনের গর্তের ভেতর ঢুকে পড়তেই পেছন থেকে সুন্দর খাঁ চিৎকার করে উঠল, সবাই বেরিয়ে আয় তাড়াতাড়ি, এক্ষুনি ওদের ধরতে হবে। লোকটা অনেক চেষ্টা করছিল নিজেদের হাতের বাঁধন খোলার, কিন্তু পারছিল না। কিন্তু বাইরে সমস্যা শুরু হওয়ায় সে ভেতরে থাকা আলোতে চারপাশটা দেখে নিল। একটা হ্যারিকেনের মতো টিমটিমে আলো জ্বলছে। সেই আলোতে ঘরের ভেতর তাকিয়ে দেখা গেল মাটির তলায় গর্ত খুঁড়ে ছোট মতো জায়গা বানানো হয়েছে। তার একপাশে একটা ছুরি পড়ে আছে,
লোকগুলো যেই ওপরের দিকে উঠল, সেই সুযোগে সে ছুরিটাকে হাতে নিয়ে অদ্ভুত কায়দায় পেছনের দিকে ধরে দড়ির বাঁধনটা কেটে ফেলল। তারপরে সুযোগ বুঝে সে একপাশে অন্ধকারে দাঁড়িয়েছিল। গুন্ডাটা সিঁড়ির মতো জায়গাটা থেকে নিচের দিকে নেমে যেই লোকটাকে দেখতে না পেয়ে ওপরে উঠতে যাবে, এমন সময় তার পরনের কাপড়টা ধরে একটা হ্যাচকা টান দিয়ে তাকে মাটির ওপরে নামিয়ে ফেলল সে, আর সেই ছুরিটা তুলে ধরল তার বুকে। ব্যাপারটা ঘটে যেতে তার চিৎকার শুনে দ্বিতীয় জন তখন নেমে আসতে যাবে, লোকটা ঠিক তখনই ঘরের আলোটা নিভিয়ে দিয়েছিল। আর তারপরে দ্বিতীয় জন নেমে আসতেই তাকেও ঠিক একই কায়দায় নিচের দিকে ফেলে দিল। ততক্ষণে মিস্টার হালদার এবং বাকিরা ঢুকে পড়েছে। কুণ্ডুকে ধরা গেছে। ওদের গায়ে কালি লাগানো অবস্থাতেই ওদের দড়ি দিয়ে বাঁধা হলো। তাদের সঙ্গে শশধর কুণ্ডুকেও বাঁধা হলো। মিস্টার হালদার নেমে এসে লোকটার দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন মিস্টার চক্রবর্তী, এই জঙ্গলে থেকেও কিন্তু আপনার কথা আমি শুনেছি। তাছাড়া আমার যাওয়া আসা তো মোটামুটি আছে আর কি কলকাতায়। সেখানে গেলে আপনার কথা পুলিশের মুখে অনেকবার শুনতে হয়েছে। আপনার সঙ্গে যে এমনভাবে আপনাকে চিনতে না পেরে এমন ব্যবহার করেছি, আমি সত্যি কিভাবে যে আপনার কাছে। খারাপ কিছুই তো করেননি। একজন ফরেস্ট অফিসার হিসাবে আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন। যখন বুঝতে পেরেছেন আমার দিক থেকে কোনো বিপদ হতে পারে, তখন আমাকে এখান থেকে চলে যেতে বলেছেন। আপনাকে তো কোনো দোষ আমি দিতে পারি না, কিন্তু আপনি বড় বেশি বিশ্বাস করে ফেলেছিলেন। আপনি যে চিঠিটা আমায় দিয়েছিলেন সেটা উপর মহল থেকে এসছে, এবং সেই চিঠি অনুযায়ী আপনাকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না। আপনার কাছে স্পেশাল পারমিশন রয়েছে, কিন্তু আপনি নিজের পরিচয় দিলেন না কেন? নিজের পরিচয় দিয়ে কোনো কাজই আমি করতে চাই না, তাতে অনেক কিছুই জানা যায় না। এই যে আপনাদের মধ্যে কেউ যদি শশধরবাবুর সঙ্গে জড়িয়ে থাকতো, তাহলে সে আমায় নিজের আসল রূপ দেখাতো না, বা শশধরবাবু কোনোভাবে যদি আমার কথা জানতে পারত, তাহলে ওদের দুজনকে কয়েকদিনের জন্য অন্য কোথাও লুকিয়ে রাখত। তাহলে তো আর আমি কিছুই বুঝতে পারতাম না। পুলিশের দল ওদের তিনজনকে উপরে তুলে নিয়ে গেছে। বাকিরা ঘরের ভেতরে চারিদিকে দেখতে লাগলো। রান্নার জিনিসপত্র, খাবার জিনিস, বেশিরভাগটাই জিনিসপত্র, আর অনেক টাকা পাওয়া গেল সেখানে। এসব তুলে নিয়ে ওরা জঙ্গলের পথে হেঁটে আসছে। সামনে কনস্টেবলটা ওদের তিনজনকে নিয়ে চলেছে। সুন্দর খা প্রশ্ন করল, পরিমলবাবুর মৃত্যুর পর আপনি এখানে এসেছিলেন, কিন্তু শুধু কি পরিমলবাবুর জন্য এখানে এসেছিলেন নাকি অন্য কোনো কিছু? একটা কাজ সেরে কলকাতায় যখন আসি, তখন শুনতে পাই জেল থেকে দুজন দাগি অপরাধী পালিয়েছে। তাদের নাকি সুন্দরবনের এদিকের এলাকায় দেখা গেছে। ওপর মহল থেকে পারমিশন নিয়ে ওদের পেছন পেছন এখানে এসেছিলাম। আগেই বুঝতে পেরেছিলাম তারা জঙ্গলের দিকে আসবে, তাই পারমিশনটা নিয়েই এসেছিলাম। কারণ সব জায়গায় তো সবাই আমায় চেনে না, তাই ওটা প্রয়োজন। এখানে এসে শুনলাম নদীর পথে ওরা রিজার্ভ ফরেস্টের দিকে গেলেও রিজার্ভ ফরেস্টের ভেতরে থাকার কোনো সুযোগ নেই, কারণ সেখানে 10 বছর ধরে মিস্টার হালদার তার লোকেদের নিয়ে রয়েছে। এখানে এসে জানতে পারি বর্ষার 2 মাস ছাড়া বাকি সময় মিস্টার হালদার একা এবং তার সঙ্গে তার এই কাজের লোক গোবিন্দ থাকে। আর তারপরেই জানা যায় দুজন লোক যারা সাহায্য করতে এসেছিল, তাদের মধ্যে একজন লোক বাঘের আক্রমণে মারা গেছে। কিন্তু যে অঞ্চলে বাঘের কথা শোনা যায় না, সেখানে হঠাৎ করে এরকম একটা বাঘের আক্রমণে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেল কি করে? অন্তত রিজার্ভ ফরেস্টের এই জায়গাটার ভেতরে তেমনটা হওয়ার কথা নয়। তখনই সন্দেহটা হলো। মৃতদেহটা যখন এই থানা থেকে নদীর ওপারের বড় থানায় গিয়েছিল, তখন আমি সেখানে মৃতদেহটা দেখেছিলাম। তারপরেই আমার সন্দেহটা হয়, বাঘ আক্রমণ করলে এমনভাবে ব্যাপারটা হয় না। প্রত্যেকটা আঙ্গুল যেন নিখুঁতভাবে তার বুকের মধ্যে থেকে মাংস তুলে নিয়েছে, অথচ বাঘ অত নিখুঁতভাবে আক্রমণ করে না। তাছাড়া শুধু বুকের একটা জায়গাতেই আঘাত,
আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই কেন। অমনি আমার খটকা লাগলো। তাই এখানে এসে গোবিন্দর সাহায্যে ওই মৃতদেহের সম্বন্ধে সমস্ত কথা বার করলাম। এমনকি জানতে পারলাম মৃতদেহটা প্রথমে দেখে মিস্টার হালদার পর্যন্ত একটু অবাক হয়েছিল। মৃত্যুর আগে একটা আশঙ্কার কথা প্রকাশ করেছিল পরিমল সামন্ত। তাকে বাঘ আক্রমণ করেছিল কিনা সে জানে না। বাঘের শব্দ সে শুনলেও ভারী কিছু একটা দূর থেকে ঝাঁপিয়ে ওই আক্রমণ করে, কিন্তু বাঘ আক্রমণ করার পরে মৃতদেহ নিয়ে তো চলে যায়, এমনভাবে ছেড়ে তো যায় না। সেটাই তার আশঙ্কা, এবং আমারও আশঙ্কার কারণ এটাই। এখানে এসে বুঝতে পারি কোথাও একটা গন্ডগোল রয়েছে। তাই রাতের বেলা ঘর থেকে বেরিয়ে খোঁজ খবর করতাম, কিন্তু বুঝতে পারতাম শশধর বাবু আমার ওপর মাঝে মাঝে নজর রাখছে। দুই একবার সে এই জঙ্গলে ঢুকেছিল আমার পিছু পিছু। আমি তাকে ফাঁকি দিয়ে লুকিয়ে থাকি। এরপরেই শুনতে পাই শশধর বাবু মিস্টার হালদারকে রাতের বেলা জঙ্গলে ঢুকতে বারণ করছেন, অথচ তিনি নিজে জঙ্গলে ঢুকছেন। হালদার আমায় সন্দেহ করেননি, কিন্তু শশধর বাবু তাকে আমার কথা বলেন। তার মনে আমার জন্য সন্দেহ ঢুকিয়ে দেন। গোবিন্দ সে কথা নিজে আমায় বলেছে। এমনকি শশধর বাবু গোবিন্দর সঙ্গেও মাঝে মাঝে খুব একটা ভালো ব্যবহার করতো না। তাহলে কি শশধর বাবু এসবের সঙ্গে জড়িয়ে আছে? তাই একদিন দিনের বেলা শশধর বাবুর পিছু নিয়ে দেখতে পাই ওই গাছের কাছে গিয়ে ওই দুজন লোকের সঙ্গে সে কথা বলছে, কিন্তু ওদের ঘাঁটি কোথায় সেটা জানা দরকার। তাই রাতের বেলা সেদিন পেরিয়েছিলাম। শশধরবাবু যে আমার পিছু নিয়েছিল সেটা কিন্তু সত্যি সত্যি আমি বুঝতে পারিনি। তাই গাছের নিচ থেকে নেমে ওদের পিছু নিই আর শশধরবাবুর হাতে পড়ে যাই। কিন্তু আমি তো শুধু মিস্টার হালদারকে সেদিন বিকেলের দিকে কথাটা বলেছিলাম। তাহলে আপনি কি করে খবরটা পেলেন? সেদিন বিকেলে যখন শশধর বেরিয়ে যায়, আপনি আমায় বললেন যে আপনার সন্দেহ হয়েছে। হ্যাঁ, তখন আমি আপনার উপরে রেগে উঠেছিলাম রীতিমতো। কিন্তু বিশ্বাস করুন, সন্দেহটা আমারও ছিল। কিন্তু তাই তখনই আমি থানায় গিয়ে সুন্দর খাঁয়ের সঙ্গে কথা বলি। সুন্দর খাঁ আপনার কথা মতো হয়ে সব কিছু খোঁজ খবর নিয়েছিল। সে আমায় বিশ্বাস করে, এ সমস্ত কথা আমাকে বলে। আর তারপরেই সুন্দর খাঁ, আমি বলে রেখেছিলাম ওকে যে আপনি এবং শশধর বেরিয়ে যাওয়ার পরে গোবিন্দকে থানায় পাঠিয়ে দেব, এবং তারপরে ওরা আসতেই আমি আপনাদের পিছু নিয়েছিলাম। মোটামুটি একটা ধারণা ছিল যে কোন দিকে যেতে পারে। বাকিটা ওই বাঘের চিৎকার এবং আপনার কথাবার্তার শব্দ অনেক দূর থেকেই শুনে পায়ের ছাপ দেখে দেখে আমরাই এগোই। ভাগ্যিস আপনি এসেছিলেন, না হলে তো আমায় বাঁচানো হতো না, আর ওদেরকে ধরাটাও হতো না। এই বাঘের মতো পাঞ্জা আমার বুকে একবার পড়লে আমার অবস্থাও পরিমল সামন্তের মতোই হতো। মিস্টার হালদার হেসে উঠলেন। কি যে বলেন! হ্যাঁ, আপনার মতো একজন মানুষ এত সহজে যে ওদের কাছে হার মানবে না সেটা আমি জানতাম। কখন বুঝতে পারলেন যে ওই বাঘের ডাক আসল নয়, নকল? এই ব্যাপারে আমায় সাহায্য করেছিল গোবিন্দ। গোবিন্দ সুন্দরবনের লোক। সে বাঘের ডাক শুনে একদিনও নাকি খুব একটা ভয় পায়নি, অথচ বাঘের ডাক শুনলে যে কেউই ভয় পেতে বাধ্য। তারপরেই সন্দেহটা হয়। দূর থেকে ওই বাঘের ডাক শুনে আলাদা করে বোঝা যায় না, কিন্তু কাছ থেকে একদিন ওই বাঘের ডাক শুনে আমি আলাদা করার চেষ্টা করলেও আজ কিন্তু সেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম। ওই ঘরে যে যন্ত্রটা ছিল ছোট মতো, আমার মনে হয় ওটা দিয়েই ওরা শব্দ করত। ওই যন্ত্রটা এমনভাবে তৈরি হয়েছিল যে ওর ভিতরে মুখ দিয়ে কোনো শব্দ করলেই সেই শব্দ অনেকটা বাঘের আওয়াজের মতো বলেই মনে হয় ওই শব্দ যন্ত্রটা শশধর বাবুই ওদের জোগাড় করে দিয়েছিলেন। কিন্তু শশধর বাবু কেন ওদের সঙ্গে কাজ করতেন তা আমি বুঝতে পারলাম না। এ ব্যাপারে আমি খোঁজ নিয়েছি গোয়েন্দা চক্রবর্তী। শশধরবাবু লোক ভালো ছিলেন না। নানা কারণে তাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়। তারপরে উপর মহলের সাথে নিজের যোগাযোগ কাজে লাগিয়ে তিনি আবার ডিপার্টমেন্টে ফিরে এলেও
তলে তলে তিনি চোরা শিকারীদের সঙ্গে কাজ করতেন। এখানে আসার আগেই তিনি ওদের এখানে নিয়ে এসেছিলেন। তিনি ওখানে এদের থাকার ব্যবস্থা করেছিলেন, সে ব্যাপারেও আমি খোঁজ খবর করে জানতে পেরেছি। শুধু শুধু মাঝখান থেকে পরিমল সামন্ত মারা গেল। লোকটা বড় সাহসী ছিল, তার ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। জঙ্গলের চোরাচালান শিকারীদের সঙ্গে মাঝে মাঝেই তাকে লড়াই করতে হয়েছে। দুটো মানুষরূপী জানোয়ার যে তাকে এমনভাবে মারবে সে কথা বোধ হয় পরিমল সামন্ত ভাবতেও পারেনি। তাহলে চলুন, এবার একটু বিশ্রামের প্রয়োজন। অনেকদিন ধরে রাতে জঙ্গলে ঘোরাঘুরি করতে হয়েছে। গোবিন্দর হাতের রান্নাটা কিন্তু ভালো, খুব খিদে পেয়েছে। আর আচ্ছা মিস্টার হালদার, আরেকবার কি রাতের খাবার খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? গোবিন্দ বেশি করেই রান্না করে, তবে মাংস খুব বেশি আছে কিনা আমি জানি না। এতটা দৌড়াদৌড়ি করে খিদে তো আমারও পেয়েছে। এই সুন্দরবাবু, চলুন না, আজ আমরা তিনজনে একসাথেই মধ্যরাতের আহারটা করবো। হ্যাঁ, চলুন। কনস্টেবলদের দিকে সুন্দরবাবু ওদের তিনজনকে থানার উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন। তারপর তিনি নিজে চলে এলেন ফরেস্ট অফিসে। আর কোনো চিন্তা নেই, কনস্টেবলদের সে বিশ্বাস করে ওদের তিনজনকে ছোট থানার মধ্যে ঠিক করে আটকে রাখতে পারবে। ঠিক তখনই কালো মেঘ সরিয়ে চাঁদটা বেরিয়ে পড়ল। চারপাশটা সেই চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠল। জঙ্গলের দিকে তাকিয়ে শুধু একটা কথাই সেই লোকটা বলল, অর্থাৎ গোয়েন্দা সব্যসাচী চক্রবর্তী। জঙ্গল যে খুব ভয়ঙ্কর সুন্দর তা বোঝার জন্য অন্তত একটা রাত জঙ্গলে কাটানো দরকার, কি বলেন? তার কথায় দুজনেই সম্মতি জানালো। তারপর এগোতে লাগলো ফরেস্ট বাংলোর দিকে। গোবিন্দ হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে ওদের জন্য।